শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা এই ভিডিওতে যে অংশ দেখব সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশে কোন টপিক থেকে বারবার প্রশ্ন এসে থাকে। এটি বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা যখন সামনে প্রিলি পরীক্ষা দিতে যাবেন তখন একটা চিন্তায় থাকা হয় যে আমরা কোন টপিকগুলো গুরুত্ব সহকারে বেশি পরিমাণে রিভিশন দেব। তার উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। এবং এই ভিডিওর যে অ্যানালাইসিস এটা আমরা শুধু এভাবে সাজাইনি যে কোন টপিক থেকে মোট কতটা করে প্রশ্ন এসেছে, বরং আমরা সাজিয়েছি চারটা প্যারামিটার দিয়ে। প্রথমটা হচ্ছে কোন টপিক থেকে মোট কতগুলো প্রশ্ন এসেছে, দ্বিতীয়টা হচ্ছে রিপিট কিরকম হয়েছে, তৃতীয় হচ্ছে একটা টপিকের ওয়েট কিরকম সেটি নিয়ে আমরা কথা বলবো, এবং চতুর্থত আমরা যেটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বিষয়গুলো অধিক পরিমাণে গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমি আলোচক হিসেবে সাথে আছি আবুল আইজ সম্রাট। আমরা প্রথমে যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি তার ডানে দেখতে পাচ্ছেন একটা তালিকা দেয়া আছে। এই তালিকাটা মূলত নির্দেশ করছে যে কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে। যেমন শব্দ থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে, এরপর এসেছে বানান থেকে, পরবর্তীতে ধ্বনি, সমাস, সমার্থক শব্দ, এভাবে প্রশ্নগুলো এসেছে। আবার নিচে যদি দেখেন কারক বিভক্তি, উপসর্গ, এগুলো থেকে কম প্রশ্ন এসেছে, কারণ এই দুটো টপিক এক্সপ্লিসিটলি বিসিএস এর সিলেবাসে মেনশন করে দেয়া নেই। তো এখান থেকে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন, কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া শব্দের তো অনেক প্রকারভেদ রয়েছে, এত প্রকারভেদের মধ্যে কোনটাতে গুরুত্ব দিব বেশি। সমাসের ক্ষেত্রেও অনেকে একই প্রশ্ন করতে পারেন, সেগুলোর উত্তরও আমরা দেব এবং শেষে গিয়ে আপনাদেরকে একটা কমপ্লিট লিস্ট ধরিয়ে দেব, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কোন বিষয়গুলো বেশি পরিমাণে আপনাদেরকে রিভিশন দিতে হবে অথবা ফোকাস করতে হবে। এরপরে আমরা যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটা মূলত সাহিত্যের অংশ থেকে। এখানেও ডান পাশে একটা তালিকা দেখতে পাচ্ছেন। সেই তালিকার ক্ষেত্রে আমরা বলবো যে প্রতি বিসিএস এ সাহিত্যের অংশ থেকে একই রকমের প্যাটার্ন দেখা যায়। যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে প্রশ্ন আসবে, মধ্যযুগের প্রশ্ন প্রাচীন যুগের থেকে বেশি হবেই, এর পাশাপাশি রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসবে, কাজী নজরুল থেকে প্রশ্ন আসবে, এরকমটা হয়েই থাকে। পাশাপাশি আপনাদের প্রশ্ন আসবে পত্রিকা, সাময়িকী, সেখান থেকে এরকম প্রশ্ন আসে যে একটা বইয়ের নাম দিয়ে দেয়া হয়, সেই বইটা কি কাব্যগ্রন্থ নাকি উপন্যাস এটা জানতে চাওয়া হয়। পাশাপাশি একটা বইয়ের নাম দিয়ে সেটা লেখককে সে সম্পর্কেও জানতে চাওয়া হয়। এই প্যাটার্ন বরাবরই থাকছে, কিন্তু এখানেও আমাদের একটা অ্যানালাইসিস রয়েছে, সেটা আমরা সবার শেষে গিয়ে টানবো, কারণ এখানে আমরা সেটা বলতে চাচ্ছি না। পরবর্তীতে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনাদেরকে দুটো টেবিল দেখাচ্ছি। এই দুটো টেবিলের মধ্যে আপনারা একটা ভিন্ন ধরনের অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন। এই অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু এখান থেকে আমরা কি তথ্য নিয়েছি সেটা বলি। এখান থেকে আমরা প্রথমত যে তথ্য নিয়েছি সেটা হচ্ছে রিপিটেশন হয়েছে কতটুকু। দ্বিতীয় যে তথ্য নিয়েছি সেটা হচ্ছে কোন টপিকের ওয়েট কতটুকু। যেমন ধরুন পরিভাষা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই পরিভাষায় দেখবেন প্রতি বছর একটা একটা করে প্রশ্ন এসেছে। শব্দ গুরুত্বপূর্ণ, প্রতি বছর দুটো দুটো তিনটা এভাবে করে প্রশ্ন এসেছে। তার মানে দাঁড়াচ্ছে পরিভাষা এবং শব্দ দুটোই রিপিটেটিভ, কিন্তু দুটোর মধ্যে কোনটা আগে রিভিশন দেবেন? শব্দ। কেন? কারণ এর ওয়েট হচ্ছে বেশি। তো এখান থেকে আমরা এই শিক্ষা নিয়েছি এবং এই সব কিছুর উপর বিবেচনা করে, বর্তমান প্রেক্ষাপটের গুরুত্ব বিবেচনা করে আমরা সবার শেষে এসে এই তালিকাটি দাঁড় করিয়েছি। এই তালিকার মধ্যে আপনারা দুটো অংশ দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ব্যাকরণ অংশ এবং পরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাহিত্য অংশ। ব্যাকরণ অংশের ক্ষেত্রে আমরা শুরুতে শব্দকে রেখেছি, স্বাভাবিক, কিন্তু শব্দের মধ্যে আমরা বলেছি যে বিদেশি যে সকল শব্দ রয়েছে সেগুলো বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আরবি ফার্সি শব্দ বেশি গুরুত্বপূর্ণ, এরপরে পর্তুগিজ শব্দ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসেছে বিসিএস এ, তুর্কি চীনা শব্দও হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে আপনারা অন্যগুলোতে ফোকাস করবেন। একইভাবে পরবর্তীতে গিয়ে আমরা বলেছি যে, দুঃখিত, পরবর্তীতে গিয়ে আমরা বলেছি মিশ্র শব্দগুলো গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে যে শব্দগুলোতে আরবি ফার্সি শব্দের শব্দাংশ রয়েছে সেই মিশ্র শব্দগুলো হচ্ছে আপনারা আগে ভাগে পড়বেন। এরপরে আমরা মৌলিক শব্দের কথা এনেছি। একইভাবে বানানের ক্ষেত্রে গিয়ে আমরা একটা অ্যানালাইসিস দাঁড় করানোর চেষ্টা করেছি। বানানের ক্ষেত্রে আমরা দুটো কথা বলবো। এক, সেই বানানগুলো বেশি পরিমাণে আসে যে বানানগুলোতে রস্বই, রস্বউ অথবা দীর্ঘই বা দীর্ঘউ যুক্ত ভুলগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এখানে যে শব্দগুলোর বানান এসে থাকে সেই শব্দগুলো হচ্ছে সাধারণ।
সাধারণ বলতে আমরা প্রায় সময় শুনে থাকি বা আমরা আগে অনেক পড়েছি, কিন্তু তবুও আমরা প্রচুর পরিমাণে ভুল করে থাকি। যেমন ধরুন পিপীলিকা, মুমূর্ষু, এরপরে রয়েছে নিশিথিনী, ঊর্ধ্ব, এই ধরনের শব্দগুলো দেখবেন আগের বিসিএস গুলোতে এসেছে। এই শব্দগুলো খুবই সাধারণ, কিন্তু আমরা অনেক পরিমাণে ভুল করে থাকি। এই কারণে এই শব্দগুলো এখন পর্যন্ত প্রাসঙ্গিক। এরপরে ধ্বনি রয়েছে, তারপরে রয়েছে সমাস। সমাসের ক্ষেত্রেও আমরা একটা অ্যানালাইসিস দাঁড় করিয়েছি। এখানে আমরা দেখেছি যে সমাসের ক্ষেত্রে বেশ কিছু সমাস রয়েছে যেগুলো আকারে বড়, আবার কিছু সমাস রয়েছে যেগুলো আকারে ছোট। ছোট সমাসগুলো থেকে এরকম প্রশ্ন আসেনি যে একটা শব্দ দেয়া হলো তারপর বলা হলো এটা কোন সমাস, বরং ছোট যে সমাসগুলো রয়েছে সেগুলো থেকে সংজ্ঞার আকারে প্রশ্ন আসে। যেমন বিগত বছরের বিসিএস এর প্রশ্ন যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন দ্বিগু সমাসের সংজ্ঞা থেকে প্রশ্ন এসেছে, নিত্য সমাসের সংজ্ঞা থেকে প্রশ্ন এসেছে। তাই ছোট সমাসের ক্ষেত্রে বা ছোট টপিকের ক্ষেত্রে আপনারা সবসময়ই সংজ্ঞার উপর ফোকাস করবেন। এর পরবর্তীতে যে সকল বড় সমাস রয়েছে সেগুলোর মধ্যে যেমন কর্মধারয় থেকে এসেছে, কর্মধারয়ের যে 4টা প্রকারভেদ রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ। দ্বন্দ্ব সমাস গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে বহুব্রীহি সমাস রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ। অব্যয়ীভাব গুরুত্বপূর্ণ। তৎপুরুষ সমাস থেকে খুবই কম পরিমাণে প্রশ্ন এসেছে বিসিএস এর মধ্যে। এভাবে আমরা অ্যানালাইসিস করেছি। পরিভাষা নিয়েও আমাদের একটা পারসেপশন রয়েছে। পরিভাষা থেকে যে সকল শব্দগুলো আসে, এই সকল শব্দগুলো দেখবেন যে মূলত অফিস আদালতের সাথে সম্পর্কিত। এই জন্য অফিস আদালত, দলিল, দস্তাবেজ সম্পর্কিত শব্দগুলো আপনারা বেশি পরিমাণে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। এর পরবর্তীতে যে ক্রমটা রয়েছে এই ক্রম অনুযায়ী বাকি টপিকগুলো রিভিশন দেবেন। ওকে, আমরা এখানে যে ক্রম দিয়েছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা শুধু আপনাদেরকে একটা তালিকা ধরিয়ে দেইনি, বরং আমরা যে 4টা প্যারামিটারের কথা বলেছি সেই 4টা প্যারামিটারের সাপেক্ষে এই ক্রমটা তৈরি করা, এজন্য এটার উপর আপনারা ফোকাস করবেন এবং এভাবেই কাজ করবেন। সাহিত্য অংশে গিয়ে বরাবরই আগের মতো প্যাটার্ন লক্ষণীয়, কিন্তু এখানে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ কিছু বিষয় প্রাসঙ্গিকতা পেয়েছে। যেমন ধরুন 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে ইসলামের ক্ষেত্রে একটা পুনর্জাগরণ লক্ষণীয়। এই কারণে আমরা অনেক ক্ষেত্রে ইসলামী ঘরানার বা ইসলামের ইতিহাসের সাথে সম্পর্কিত প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে আমার বিসিএস এর অভিজ্ঞতা বলতে পারি, আমি বিসিএস এর ভাইভার পরীক্ষা দেওয়ার আগে আমি অনেক পরিমাণে ভাইভার প্রশ্ন অ্যানালাইসিস করেছি, এবং সেই প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি যে পিএসসির যারা সদস্য রয়েছেন তারা এমনও প্রশ্ন করছেন যেগুলো হচ্ছে ইসলামের ইতিহাসের সাথে সম্পর্কিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে সম্পর্কিত। আপনারা শুধু যদি এটা ভাবেন যে এরকম প্রশ্ন হয়তো বিসিএস এর ভাইভা বোর্ডে শুধু করছে, বিষয়টা এমন না, বরং প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। যেমন ধরুন 48তম যে বিশেষ বিসিএস হয়েছে সেখানে ফরুক আহমেদ থেকে প্রশ্ন এসেছে। ঠিক এসব কারণে বর্তমানে কাজী নজরুল ইসলাম, ফরুক আহমেদ, ইসমাইল হোসেন সিরাজি, কায়কোবাদ এরা অনেক পরিমাণে প্রাসঙ্গিক, এবং রবীন্দ্রনাথ তো পড়বেনই, তাদের পাশাপাশি এদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন। পঞ্চ পাণ্ডব পড়বেন, দুঃখিত আমার কথা গুলিয়ে যাচ্ছে, পঞ্চ পাণ্ডবের পাশাপাশি কল্লোল যুগ সম্পর্কে পড়বেন। তাছাড়া রবীন্দ্রনাথ পড়ার সময় অবশ্যই রবীন্দ্রনাথের যেসব গল্প, উপন্যাস বা যে সকল লেখাতে মুসলিম চরিত্র রয়েছে বা সে সম্পর্কিত কাহিনী রয়েছে সেগুলোর উপর আপনারা গুরুত্ব দেবেন, এবং দেখবেন ইনশাল্লাহ আপনারা এই যে আমরা বর্তমান প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করলাম সেখান থেকে প্রশ্ন পাচ্ছেন। একইভাবে আপনারা যখন মধ্যযুগে যাবেন, মধ্যযুগে মঙ্গল কাব্য থেকে সবসময় প্রশ্ন এসে থাকে। শ্রী চৈতন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এর পাশাপাশি বর্তমান সময়ে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন শাহ মোহাম্মদ সগীর এবং সৈয়দ আলাওল। তাই এদের উপর বেশি পরিমাণে ফোকাস করবেন। এরপরে যে আমরা ক্রমটা দিয়েছি সেই ক্রম অনুযায়ী আপনারা হচ্ছে পুরো যে সিলেবাস রয়েছে সেগুলো ধাপে ধাপে রিভিশন দেবেন। আমরা আশা রাখছি আমরা যে অ্যানালাইসিস দাঁড় করিয়েছি এটা অনেক পরিমাণে আপনাদেরকে কাজে দিবে, এবং এখান থেকে আপনারা বেশ ভালো রকমের ফল লাভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা নতুন প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় হওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।